দিবাকর একজন গরিব কৃষক ছিল যে ফল আর সবজি চাষ করে নিজের পরিবার পালন করত। ও নিজের বাগানে গোবর এবং বাকি জৈবিক খাদের ব্যবহার করত, যার কারণে ওর চাষ খুব ভালো হতো আর সব গ্রাহকরা ওর কাছ থেকেই ফল আর সবজি কিনত। এই যে দিবাকর বাবু, পেঁপে কত করে দিচ্ছ? 50 টাকা পিস। দুটো দিয়ে দাও তো আমাকে। এই নাও 100 টাকা। দিবাকরের কাছে গ্রাহকের কোনো কমি ছিল না, কিন্তু তার পাশেই ঠেলা লাগিয়ে বসেছিল ভৈরব, যার কাছে সারাদিনে শুধু একটা বা দুটো গ্রাহকই আসতো, কারণ ভৈরব ফল আর সবজি চাষ করার জন্য রাসায়নিক খাদ ব্যবহার করত, যার কারণে ওর চাষ তাজা হতো না আর ওর আমদানিও কম হতো। আর সেই কারণেই ও দিবাকর থেকে হিংসে করত। খুব শিগগিরই এর একটা ব্যবস্থা করতে হবে, নয়তো আমার পুরো ব্যবসা লাটে তুলতে হবে আমায়। ভৈরব কিছু একটা ভাবতে শুরু করে। অনেকক্ষণ ভাবার পর ভৈরবের মাথায় একটা আইডিয়া আসে। ও দিবাকরকে ফাঁসানোর জন্য পরিকল্পনা করে। শোনো দিবাকর ভাই, তুমি জানো সরকার কৃষকদেরকে সরকারি বীজ দেওয়ার কথা বলছে। আরে, এ তো খুব ভালো কথা শোনালে তুমি আমাকে। ভালো বীজ পেলে তো আমরা আরো ভালো ভালো তরিতরকারি ফলমূল চাষ করতে পারবো। তাহলে দেরি করছো কেন? চলো, আমি বীজ নিতে যাচ্ছি, তুমিও সঙ্গে চলো। ভৈরব নিজের সাথে দিবাকরকে নিয়ে যায় আর ওকে একটা সরকারি বীজ ভান্ডার থেকে বীজের কিছু প্যাকেটস দেয়। বীজ নেওয়ার পর দিবাকর ওখান থেকে চলে যায় আর ভৈরব নিজের চালাকি চেলে দেয়। ও পেপারে খবর ছাপিয়ে দেয় যে সরকারি বীজ ভান্ডার থেকে একজন লোক বীজ চুরি করেছে। ভৈরব ওই পেপারটা নিয়ে দিবাকরের কাছে পৌঁছায়। দেখো দিবাকর ভাই, কেউ নাকি সরকারি বীজ ভান্ডারের ভেতর থেকে বীজ চুরি করেছে, আর তোমার কাছেও বীজের কয়েকটা প্যাকেট রয়েছে, সেই জন্য পুলিশ কিন্তু তোমায় ধরতে পারে। কিন্তু এই বীজের প্যাকেটগুলো তো তুমি আমাকে দিয়েছো। হ্যাঁ, আমি দিয়েছিলাম, কিন্তু সে কথাটা পুলিশ তো জানে না যে কে কে বীজ পেয়েছে আর কে চুরি করেছে। তাহলে এখন আমি কি করব? যতদিন না পর্যন্ত এই কেসটা ঠান্ডা না হচ্ছে, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। তাহলে আমি যাব কোথায়? আরে, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। ভৈরব দিবাকরকে নিয়ে একটা ঘন জঙ্গলে নিয়ে যায়, যেখানে একটা ইংরেজদের সময়ের জেল বানানো ছিল। তুমি কটা দিন এই জেলের মধ্যে লুকিয়ে থাকো, পরে আমি তোমাকে ঠিক ডেকে নেব। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা, তুমি আমাকে একটা বড় বিপদ থেকে রক্ষা করলে গো। ভৈরব ওখান থেকে চলে যায় আর দিবাকর জেলের ভেতরে একটা কাল কোঠরিতে লুকিয়ে থাকতে শুরু করে। যাক, ভালো হলো বেটা, দিবাকরকে এখান থেকে তাড়াতে পেরেছি আমি। এবার গ্রামবাসীদের কাছে তরি তরকারি আর ফল কেনা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আর ভৈরব খুব বেশি দামে ফল আর সবজি বিক্রি করতে লাগে। এই যে দাদা, আলু কত কিলো? 100 টাকা কিলো। কিন্তু এই যে অনেক দাম বলছো। আমি তো এই দামে বিক্রি করি, যদি নিতে না চাও তাহলে যাও গিয়ে শহর থেকে কিনে আনো। গ্রাহকদেরকে কোনো উপায় না থেকে ভৈরবের কাছে সবজি কিনতে হতো। দিবাকরের না হওয়ার ভৈরব পুরোপুরিভাবে লাভ ওঠাতে শুরু করে। তার মাঝখানেই কিছু চোর শহরের একটা বড় জুয়েলারি শপ থেকে সোনা চুরি করে শহর থেকে দূরে জঙ্গলের দিকে আসে। জঙ্গলে হাঁটতে হাঁটতে ওরা ওই পুরনো জেল দেখতে পায়। সব লোকেরা এসে ওই জেলের কাছে পৌঁছায়। এই সোনাগুলোকে কি করে লুকাবো? আরে, একটা নতুন রাস্তা খুঁজে বের করতে হবে। যদি পুলিশ ধরতে পারে তাহলে আমাদের জেলের ঘানি টানতে হবে যে। আচ্ছা, আমরা বরং এই সোনাগুলোকে গলিয়ে দিয়ে ইট তৈরি করে এই জেলের বাইরে রেখে দিই, তাহলে পুলিশ কোনোদিনও কোনো প্রমাণ পাবে না। হ্যাঁ, এটা তো খুবই ভালো কথা বলেছো। এমনিতে তুমি চোর হলেও তোমার বুদ্ধি দেখছি একদম পুলিশের লোকেদের থেকেও বেশি। সমস্ত চোরেরা শহর থেকে চুরি করে আনা সোনাকে আগুনে রেখে গলাতে শুরু করে আর তা দিয়ে ইট বানাতে শুরু করে। ওই সোনা দিয়ে বানানো ইটগুলোকে জেলের বাইরের দেয়ালে লাগিয়ে দেয়, যার কারণে পুরো জেল সোনার হয়ে ওঠে আর চমকাতে শুরু করে। এতক্ষণ একটা কাজের কাজ করেছো, দেখো আমরা এই ইংরেজদের জেলকে একদম সোনার জেল করে দিলাম। এখন পুলিশ তো দূর চায়, সিবিআই এর লোকেরাও আমাদের ধরতে পাবে না। এবার চলো এখান থেকে চলে যাই আর শহরে গিয়ে মজা করব।
সমস্ত চোরেরা হাসি খুশি শহরের জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে কিছু দিন কেটে যাওয়ার পর ভৈরব দিবাকরকে দেখার জন্য জঙ্গলে আসে। ও জেলের ভেতরে ঢুকে যায় আর জোরে আওয়াজ দেয়। বাইরে চলে এসো দিবাকর, আমি ভৈরব। ভৈরবের আওয়াজ শুনে দিবাকর জেলের ভেতর থেকে বাইরে চলে আসে। খুব ভালো করেছো দাদা যে তুমি আমার সঙ্গে দেখা করতে এসেছো, নইলে এখানে থাকতে থাকতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতাম আমি। ভৈরব দিবাকরকে দেখে আর নিজের মনে মনে ভাবতে শুরু করে। তুই যদি মরে যাস তাহলে তো আমার অনেক লাভ হবে। ভৈরবের মনে দিবাকরকে ধোঁকা দেওয়ার বিচার আসে। ও দিবাকরকে বলে, কি যাতা বলছিস? আরে মরার কথা কেন বলছিস? তুই যখন নিঃশ্বাস নিতে পারছিস না এখানে, তাহলে চ, আমি তোকে নদীর কাছে নিয়ে যাই। চ, ওখানে কিছুক্ষণ ফুরফুরে হাওয়া খাবি। চ, এমনিতেই তোর সাথে আমি কিছু কথা বলতে চাই। দিবাকর আর ভৈরব যেই মাত্র যাওয়ার জন্য বেরোয়, তক্ষুনি ওখান থেকে একটা সোনার ইট মাটিতে পড়ে যায়, যেটার আওয়াজ শুনে ওরা দুজন দাঁড়িয়ে পড়ে। ভৈরব দেখে যে ইট খুব চমকাচ্ছিল। ও কাছে যায় আর ইটটা হাতে তুলে নেয়। এগুলো তো সোনার ইট। ভৈরব জেলের দিকে নজর ওঠায়। তখনও দেখতে পায় যে পুরো জেল সোনার ইট দিয়ে তৈরি। এটা দেখে ভৈরব খুব খুশি হয়। ওকে খুশি দেখে দিবাকর ওকে জিজ্ঞাসা করে, কি হলো দাদা, তোমাকে তো দেখে খুব খুশি মনে হচ্ছে। ভৈরব ইটটা পেছনে লুকিয়ে দেয় আর বলতে শুরু করে, ও না না, কিছু না, তুমি এখান থেকে চলে যাও। কিন্তু তুমি যে আমাকে বললে আমরা নদীর ওখানে যাব ফুরফুরে হাওয়া খেতে, আর তুমি আমায় কিছু বলতেও চাও। আমি এটা বলতে চাইছিলাম যে পুলিশ ওই চোরটাকে ধরে নিয়েছে, যে ওই বীজ ভান্ডার থেকে সরকারি বীজ চুরি করেছিল। এখন আর তোমার কোনো ক্ষতি হবে না। যাও, তুমি এখন তোমার বাড়ি যেতে পারো। আরে এই কথা বলে তুমি আমাকে খুশি করে দিলে, চলো এবার বাড়ি যাই। না, তুমি যাও, আমার একটু কাজ আছে, আমি পরে আসবো। যাও যাও, তুমি যাও। ঠিক আছে, তুমি তোমার কাজটা শেষ করে এসো, আমি এখন যাই তাহলে। দিবাকর হাসি খুশি নিজের বাড়ির জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে সোনার ইট দিয়ে তৈরি জেল দেখে ভৈরব খুশির চোটে পাগল হয়ে গেছিল। আমার তো দেখছি লটারি লেগে গেছে। কোথায় আমাকে 50 টাকা দিয়ে সবজি বিক্রি করতে হতো, আর এখন আমি কোটি টাকার সোনা আমি হাতে পেয়েছি। ভৈরব জেলের দেয়ালে লাগানো সোনার ইটগুলোকে খুলতে শুরু করে দেয় আর পাশে পড়ে থাকা একটা ব্যাগে সোনার ইট ভরতে লাগে। তক্ষুনি শহর থেকে সমস্ত চোর আবার চলে আসে। আচ্ছা খোকা, তাহলে সোনাগুলো কি তোমার জন্য চুরি করেছে আমরা? কে তুমি? আমাদের জিনিস চুরি করে এখন আমাদেরকে জিজ্ঞাসা করছো যে আমরা কে? এই সোনা আমার, এগুলোকে আমি আগে দেখেছি। কিন্তু এগুলো যে আমরা প্রথমে নিয়ে এসেছিলাম এখানে। ভৈরব চোরদের কথা না শুনে সোনার ইট ভরতে শুরু করে দেয়। মনে হচ্ছে এইভাবে কথা শুনবে নাও, ওর হাত পা ভেঙে দিই, চলো আমরা। তিনজন চোর মিলে ভৈরবকে মারতে শুরু করে। ওরা সবাই ওকে মারছিলই যে তক্ষুনি কিছু পুলিশ অফিসার যারা এই জঙ্গল দিয়ে যাচ্ছিল, ওরা ওদেরকে দেখে ফেলে। ওই দেখো, ওখানে কয়েকজন লোক লড়াই করছে, চলো তাড়াতাড়ি চলো ওখানে। ইন্সপেক্টর সোনার জেলের কাছে চলে আসে। ওরে বাপরে, এত সোনা এখানে! এই সোনাগুলো আমাদের, আমরা শহর থেকে চুরি করে এনেছি এগুলো। আচ্ছা আচ্ছা, তাহলে শহরে যে সোনা চুরি হয়েছে সেটা তোমরা করেছো। হাবিলদার, এদের সব কটাকে গ্রেপ্তার করো। ইন্সপেক্টর বাবু, আমি চুরি করিনি। যদি চোর না হও তাহলে এই সোনাগুলো থলেতে ভরে কোথায় নিয়ে যাচ্ছিলে? ইন্সপেক্টর সমস্ত চোর আর ভৈরবকে জেলে পুরে দেয় আর সমস্ত সোনা নিয়ে গিয়ে শহরের ওই জুয়েলারি শপে ফেরত দিয়ে দেয়, যেই দোকান থেকে এই সোনাগুলো চুরি হয়েছিল। অন্যদিকে দিবাকর পরিশ্রম করে নিজের ক্ষেতে আবার ফল আর সবজি চাষ করে আর নিজের জীবন হাসি খুশি কাটাতে শুরু করে। যোগী আর নিতুর সবজির বাগান ছিল। দুজনে মিলে সবজির চাষ করত।